বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান শ্রেণীর সমাজবিজ্ঞান শিক্ষার্থী, তোমরা যারা আজকের অনলাইন ভিডিও ক্লাসে দেখার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে বসে আছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অধ্যায় 5 বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট, পাঠ 6, 7 ও 8 থেকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে আর্থসামাজিক বৈষম্য নিয়ে আলোচনার চেষ্টা করব। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে আর্থসামাজিক বৈষম্য 1947 থেকে 1971 পর্যন্ত। বাংলাদেশের মুক্তি সংগ্রামের একটি ধারাবাহিক পটভূমি আছে, যার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। আজকের যে স্বাধীন বাংলাদেশ, তা ছিল অখণ্ড পাকিস্তানের একটি প্রদেশ, যার নাম পূর্ব পাকিস্তান। 1947 সালে ব্রিটিশ সরকার আমাদের স্বাধীনতা প্রদান করে। বড় আশা নিয়ে নেতৃবৃন্দ পাকিস্তান সৃষ্টি করেছিলেন। পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে 1500 কিলোমিটার ব্যবধান থাকলেও ধর্মের ভিত্তিতে এক ধরনের প্রবাহ লক্ষ্য গড়ে ওঠা, যা একত্রে বসবাস করতে উদ্বুদ্ধ করেছিল। তবে এ অঞ্চলের মানুষ ব্রিটিশ আমল থেকে শোষণ ও বঞ্চনার শিকার হয়ে আসছিল। পাকিস্তান সৃষ্টির পর এই বৈষম্য কমে না গিয়ে বরং বহুগুণে বেড়ে গিয়েছিল। ঔপনিবেশিক পৃথিবীতে পাকিস্তানই একমাত্র রাষ্ট্র যেটি সশস্ত্র সংঘাতের মাধ্যমে বিভক্ত হয়ে যায়। 1971 সালে বাংলাদেশের অভ্যুদয়ের সম্ভাবনা নস্যাৎ করতে যিনি প্রাণান্তকর পরিশ্রম ও কূটবুদ্ধির আশ্রয় নিয়েছিলেন, সেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের কাছেও পরবর্তীকালে মনে হয়েছে যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আবির্ভাব ছিল অনিবার্য। এটা তিনি 1971 সংকটকালে অনুভব করেছেন। এখানে কেন বাংলাদেশের অভ্যুদয় অনিবার্য ছিল, তার একটা পটভূমি তুলে ধরার চেষ্টা করছি আমরা। ভারতবর্ষ বিভক্তির পটভূমিতে সৃষ্ট অখণ্ড পাকিস্তান নামক দেশটি ছিল একটি অভিনব রাষ্ট্র। সাম্প্রদায়িক চেতনা, ধর্মীয় অনুভূতি ছিল রাষ্ট্রটির মূল ভিত্তি। দেশের দুই অংশের মধ্যে ব্যবধান ছিল ভৌগোলিকভাবে, তেমনি ছিল জাতীয় ঐক্যের ক্ষেত্রেও। নৃতাত্ত্বিক, ভাষাগত, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সামগ্রিক জীবনধারার দিক থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে ভিন্ন ছিল। শুধু একটি বিষয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষগুলোর মাঝে মিল ছিল, সেটি হচ্ছে ধর্ম। পাকিস্তানের এই কাঠামোগত স্ববিরোধিতার সমাধানে কোনো কর্মকাণ্ড পদ্ধতি অনুসরণ করতে পাকিস্তানি শাসকদের আগ্রহ ছিল না। তারা বাঙালিদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায়সঙ্গত দাবিসমূহের প্রতি সম্মান প্রদর্শন করেনি। এমনকি পশ্চিম পাকিস্তানে আমলাতন্ত্রের প্রভাবে 50-এর দশকে যে ভঙ্গুর গণতান্ত্রিক শাসন চালুছিল, সেখানেও বাঙালিদের ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়। কার্যত পাকিস্তানের 24 বছরের ইতিহাসে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরীণ উপনিবেশে পরিণত হয়েছিল। সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ ঔপনিবেশিক শাসন দুটো কাঠামোতে প্রতিফলিত হয়। মৌলিক কাঠামো অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে শোষণ, উপরিকাঠামো অর্থাৎ রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ। অর্থনৈতিক বৈষম্য। আমরা অর্থনৈতিক বৈষম্যের একটি সারণী উপস্থাপন করার চেষ্টা করছি, তাহলে বোঝা যাবে যে বৈষম্যটা কেমন ছিল। পূর্ব পাকিস্তানের বৈদেশিক সাহায্য। 1948 সাল থেকে 1961 সাল পর্যন্ত বৈদেশিক সাহায্য দেওয়া হয়েছে 4,840 টাকা, 10 লক্ষ টাকার হিসেবে। সেখানে পাওনা ছিল পূর্ব পাকিস্তানে 8,430 টাকা। 1961 সাল থেকে 1969 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানে বৈদেশিক সাহায্য দেওয়া হয়েছে 14,490 টাকা। সেখানে পাওনা ছিল 26,710 টাকা।
প্রিয় শিক্ষার্থী, এগুলো বুঝতে হবে যে কত ব্যবধান। জনসংখ্যার অনুপাতে বৈদেশিক সাহায্যের উপর পূর্ব পাকিস্তানের প্রাপ্য হিস্সাটা আমরা বোঝালাম। পূর্ব থেকে পশ্চিম পাকিস্তানে বৈদেশিক সাহায্য স্থানান্তর করেছে 1948 সাল থেকে 1961 সাল পর্যন্ত 3,590 টাকা, 1961 সাল থেকে 1969 সাল পর্যন্ত 12,220 টাকা। এটা পূর্ব থেকে পশ্চিম পাকিস্তানের বৈদেশিক সাহায্য, এখানে পূর্ব পাকিস্তানদের না দিয়ে স্থানান্তর করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে। পূর্ব পাকিস্তানের ব্যালেন্স অফ পেমেন্ট 5,370 টাকা 1948 থেকে 61 সালের মধ্যে, 1961 থেকে 69 সালে যে -9,390 টাকা। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ স্থানান্তর করেছে 1948 সাল থেকে 1961 সাল পর্যন্ত 8,960 টাকা, 1961 থেকে 1969 সাল পর্যন্ত 2,830 টাকা। অর্থাৎ সকল সময়ই তারা বৈদেশিক সাহায্যের বেলায় বলি, পূর্ব পাকিস্তানের ব্যালেন্স অফ পেমেন্টের বেলায় বলি, বা পূর্ব পাকিস্তান থেকে পরিবর্তন সম্পদ স্থানান্তরের ক্ষেত্রে বলি, সবসময় তারা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করেছে বা স্থানান্তরের চেষ্টায় তারা সফল হয়েছে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য। রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে 1500 কোটি টাকা, পশ্চিম পাকিস্তানে 5,000 কোটি টাকা। উন্নয়ন ব্যয় পূর্ব পাকিস্তানে 3,000 কোটি টাকা, পশ্চিম পাকিস্তানে 6,000 কোটি টাকা। বৈদেশিক সাহায্য পূর্ব পাকিস্তানে 20%, পশ্চিম পাকিস্তানে 80%, পূর্ব পাকিস্তানে 20%, পশ্চিম পাকিস্তানে 80%। আমদানির ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে 25%, পশ্চিম পাকিস্তানে 35%। কেন্দ্রীয় সরকারের চাকরি পূর্ব পাকিস্তান 15%, পশ্চিম পাকিস্তান 85%। সামরিক বাহিনীতে পূর্ব পাকিস্তান 10%, পশ্চিম পাকিস্তান 90%। চাল প্রতি মণ পূর্ব পাকিস্তানে ছিল 50 টাকা, পশ্চিম পাকিস্তানে ছিল 25 টাকা। আটা প্রতি মণ পূর্ব পাকিস্তানে ছিল 30 টাকা, পশ্চিম পাকিস্তানে ছিল 15 টাকা। সরিষার তেল প্রতি সের পূর্ব পাকিস্তানে ছিল 5 টাকা, পশ্চিম পাকিস্তানে ছিল 2 টাকা। সোনা প্রতি তুলা পূর্ব পাকিস্তানে 175 টাকা, পশ্চিম পাকিস্তানে 135 টাকা। এই যে একটা বিরাট বৈষম্য আপনারা দেখতে পারলেন, এই বিরাট বৈষম্য আমরা এখন শুনলে হয়তো মনে করি যে এটা হতে পারে না, এটা হয়নি। কিন্তু প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা ক্লাস শুনছো বা দেখছো, তোমরা পাঠ্য বই অনুশীলন করো এবং এই সূত্রগুলি কোথা থেকে এসছে সেগুলো বের করো, তাহলে বুঝতে পারে যে আসলে এত নির্যাতন, শোষণ, অত্যাচার হয়েছে। এই রিপোর্টটা তোমরা দেখতে পারবে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্থনীতির প্যানেলের রিপোর্ট। সামরিক ক্ষেত্রে বৈষম্য, মিলিটারি ডিসপ্যারিটি। অর্থনৈতিক এই শোষণকে আরও পাকাপোক্ত করা হয়েছিল সামরিক সহ অন্যান্য বৈষম্যের মাধ্যমে। যেমন দেশরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে, দেশরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। এমনকি অস্ত্র কারখানাগুলো, দেশরক্ষা বাহিনীর চাকরি ছিল পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া দখলে। 1960 থেকে 1969 সালে পাকিস্তানের কেন্দ্রীয় বাজেটের 56% প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়, অথচ এর মাত্র 10% পূর্ব বাংলা ব্যয় করা হয়, যদিও পূর্ব পাকিস্তান অধিকাংশ কর প্রদান করত। সবচেয়ে ভয়ঙ্কর ছিল সামরিক বাহিনীর সংখ্যা। পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানি সৈন্যের সংখ্যা ছিল 25 গুণ বেশি। 1955 সালের এক হিসাবে দেখা যায় সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানে ছিল 14 জন, অর্থাৎ 1.5% অফিসার, পশ্চিম পাকিস্তানে 894 জন। নৌবাহিনীতে পূর্ব পাকিস্তানে 7 জন, অর্থাৎ 1.25%, এবং পশ্চিম পাকিস্তানে 593 জন।
বিমান বাহিনীতে অফিসার ছিলেন পূর্ব পাকিস্তানে, যেখানে 60 জন 4.6%, এবং পশ্চিম পাকিস্তানে সেখানে 640 জন। নিচে পাকিস্তানের সামরিক বাহিনীতে পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ আমরা একটা পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করছি। সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানে 14 জন, পশ্চিম পাকিস্তানে 894 জন। নৌবাহিনীতে পূর্ব পাকিস্তানে এটা শতকরা হারে 7 জন, পশ্চিম পাকিস্তানে 593 জন। বিমান বাহিনীতে পূর্ব পাকিস্তানে 60 জন, পশ্চিম পাকিস্তানে 640 জন। এগুলো শুনলে গায়ে রক্ত গরম হতে বেশি দেরি হওয়ার কথা না। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সূত্রটি পাবে, এই পরিসংখ্যানটা পাবে মকসুদুর রহমান 2015 একটা বই, পৃষ্ঠা 86 পৃষ্ঠায় আছে। বেসামরিক আমলা। অর্থনৈতিক শোষণের পাশাপাশি পূর্ব পাকিস্তানের প্রশাসনিক বঞ্চনার ইতিহাসও নেহাত কম নয়। এখানেও বাঙালিরা তাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সরকারি দপ্তরগুলোতে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব আশঙ্কাজনক হারেই কম ছিল। পররাষ্ট্র দপ্তর ও কূটনৈতিক মিশনের উপসচিবের একজনও এই সময় পূর্ব বাংলার ছিল না। 52 জন তত্ত্বাবধায়কের মধ্যে 3 জন এবং 216 জন সহকারীর মধ্যে মাত্র 25 জন ছিল পূর্ব পাকিস্তান অধিবাসী। আমরা আর একটা সারণী আলোচনা করছি। সিভিল সার্ভিসে পূর্ব পাকিস্তানের অংশগ্রহণ 1967-তে। পাকিস্তান সিভিল সার্ভিস, পূর্ব পাকিস্তান 186 জন, পশ্চিম পাকিস্তান 326 জন। পাকিস্তান আয়কর সার্ভিস, পূর্ব পাকিস্তানে 86 জন, পশ্চিম পাকিস্তানে 141 জন। পাকিস্তান অডিট অফ অ্যাকাউন্টস, পূর্ব পাকিস্তানে 44 জন, পশ্চিম পাকিস্তানে 95 জন। পাকিস্তান পুলিশ, পূর্ব পাকিস্তানে 82 জন, পশ্চিম পাকিস্তানে 128 জন। কেন্দ্রীয় তথ্য সার্ভিস, পূর্ব পাকিস্তানে 19 জন, পশ্চিম পাকিস্তানে 49 জন। আমরা শুধুমাত্র একটি সালে 1967 সালের একটি সারণী তুলে ধরলাম। এই একটি বছরের সারণী আমরা বুঝতে পারছি। তাহলে সারা 1947 সাল থেকে 1971 পর্যন্ত কী ধরনের এই সিভিল সার্ভিসের চাকরির ক্ষেত্রে কীভাবে নির্যাতন ও শোষণ করে পূর্ব পাকিস্তানের মানুষকে দাবিয়ে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য, ইনইকুয়ালিটি ইন এডুকেশন। শিক্ষাক্ষেত্রে পূর্ব পাকিস্তানের মানুষকে সীমাহীন বৈষম্যের মধ্যে রাখা হয়। বস্তুত পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার সংকটটি যে কৃত্রিম ও পাকিস্তান কেন্দ্রীয় সরকারের একটি সুদূরপ্রসারী পরিকল্পনার অন্তর্ভুক্ত, সেটা যদি আমরা যে সারণীটা আলোচনা করতেছি, যে সারণীটা দেখি, তাহলে খুব সহজেই বুঝতে পারব। শিক্ষাখাতে ব্যয় বরাদ্দের পরিসংখ্যান। প্রদেশের নাম করাচি, পাকিস্তানের করাচি শহরে 40,14,000 শিক্ষা খাতে বরাদ্দ, মাথাপিছু বরাদ্দ 40,14,000 টাকা। মাথাপিছু আসে সেখানে 4 টাকা 3 আনা 3 পায়। সিন্ধু প্রদেশে 10 লক্ষ, মাথাপিছু বরাদ্দ হয় 3 আনা 6 পায়। সীমান্ত প্রদেশে 11 লক্ষ, মাথাপিছু বরাদ্দ 3 আনা 3 পায়। পূর্ব পাকিস্তানে মাত্র 71,000, সেখানে মাথাপিছু বরাদ্দ আসে 1 পায় 3/1 এটিও নির্যাতনের আরেকটি ভয়াবহ চিত্র। এই ভয়াবহ চিত্রটিও কীভাবে শোষণ নির্যাতন করেছে তার একটা বাস্তব রূপ পরিগ্রহ করে, বাস্তব রূপ ফুটে উঠেছে। আমরা যদি এটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই শিক্ষা খাতে পূর্ব পাকিস্তানের মাথাপিছু বরাদ্দ ছিল 1 পায় 3/1। এর প্রতিক্রিয়ায় পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় যে সংঘাত শুরু হয়েছিল
তার স্বীকৃতি মেলে পাকিস্তানের দ্বিতীয় শিক্ষা সম্মেলনে উত্থাপিত একটি পর্যালোচনায়। সেখানে বলা হয়, পূর্ব বাংলার প্রাথমিক পর্যায়ে 2.5 লাখ ছাত্র কমে গেছে এবং মাধ্যমিক বিদ্যালয়ে কমে গেছে 2,000 ছাত্র। পূর্ব ও পশ্চিম পাকিস্তানি বিদ্যালয় প্রতিষ্ঠার একটা সারণী আমরা তুলে ধরছি। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিদ্যালয় প্রতিষ্ঠার হার 1951 থেকে 1953 সালের মধ্যে বিদ্যালয় বালকদের জন্য 155টি মোট, সেখানে পূর্ব পাকিস্তানে 1টি আর পশ্চিম পাকিস্তানে 154টি। কি আশ্চর্য দেখুন, এই একটা বিদ্যালয়ে আমাদের পড়তো 500 জন স্টুডেন্ট, আর পশ্চিম পাকিস্তানে 154টি বিদ্যালয়ে পড়তো 54,050 জন স্টুডেন্ট। আচ্ছা, মেয়েদের জন্য আমাদের বিদ্যালয় ছিল পূর্ব পাকিস্তানে 1টি, সেখানে পড়তো 500 জন ছেলে মেয়ে, আর পশ্চিম পাকিস্তানে 78টি, সেখানে 20,230 জন লেখাপড়া করত। 1953-57 সালের মধ্যে ছেলেদের জন্য কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি পূর্ব পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানে সেখানে 324টি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আরেকটা কথা বলি, মেয়েদের জন্য 1953 থেকে 1957 সালের মধ্যে কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি, কিন্তু পশ্চিম পাকিস্তানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে 163টি। এটিকে দেশের মানুষ এখনো পর্যন্ত জানে যে এই বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কী ধরনের নির্যাতন, কী ধরনের শোষণ, কী ধরনের ন্যায়সঙ্গত দাবি প্রত্যাখ্যাত হয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য, সাংস্কৃতিক ক্ষেত্রেও পাকিস্তানের উভয় অংশের মধ্যে প্রবল দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। দুই পাকিস্তানের জনগণের যোগাযোগের কোনো সাধারণ ভাষা ছিল না। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা পশ্চিম পাকিস্তানে অপরিচিত ছিল। অন্যদিকে পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে এলিট শ্রেণীর ভাষা উর্দুতে কথা বলতে আর অল্প সংখ্যক মানুষ। আমরা একটা সারণী দেখি, এই সারণী দেখলে বুঝতে, উর্দুতে কথা বলতে অল্প সংখ্যক মানুষ। বাংলায় পূর্ব পাকিস্তানে কথা বলতো 98.42%, পশ্চিম পাকিস্তানে 0.12%। মোট 56% পূর্ব পাকিস্তানের লোকজন বাংলায় কথা বলত। উর্দুতে কথা বলতো পূর্ব পাকিস্তানে 0.02%, পশ্চিম পাকিস্তানে 66.39%। অর্থাৎ পশ্চিম পাকিস্তানে সেখানে 29% লোক উর্দুতে কথা বলতো, আর বাংলা ভাষায় কথা বলতো বাংলাদেশের 56% লোক। পাঞ্জাবি ভাষায় কথা বলতো পূর্ব পাকিস্তানে 0.61%, পশ্চিম পাকিস্তানে সেখানে 7.57%। অর্থাৎ মোট কথা বলতো সেখানে পশ্চিম পাকিস্তানে 3.65%। রাজনৈতিক ক্ষেত্রে যদি আমরা বৈষম্যের কথা বলি, অখণ্ড পাকিস্তানের ইতিহাসের সমগ্র সময়টিতে রাজনৈতিকভাবে বাঙালিদের তেমন কোনো ভূমিকা পালন করতে দেওয়া হয়নি। রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান উৎস রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, আমলাতন্ত্র, সামরিক বাহিনীর কোনো প্রধান পদ থেকে বাঙালিদের বঞ্চিত করা হয়। ফলে বাঙালিরা জাতীয় ক্ষমতা থেকে তাদেরকে বাইরে রাখার বিষয়টিকে আঞ্চলিক বৈষম্যের সাথে এবং একটি শক্তিশালী কেন্দ্র কর্তৃক একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত করার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত করে। আমরা এর পরে 1958 সালের কাহিনী জানি, 1962 সালের কাহিনী জানি, 1966 সালের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা দেওয়ার পরে যে ঘটনা ঘটেছিল সেটিও কিছু জানি। 1968 সালে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়ানো হয়। 1970 সালে যে সাধারণ নির্বাচন হয়, সুপ্রিয় শিক্ষার্থী, 1947 সাল থেকে 1970 সাল পর্যন্ত এই 24টি বছরে মাত্র একবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1970 সালে। এবং সেই 1970 সালের সাধারণ নির্বাচনে বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটা বিরাট জয়লাভ করে। এই জয়লাভ করার পর ওই দেশের মানুষের হাতে তারা ক্ষমতা ছেড়ে দেয়নি। তখন বাঙালিরা বুঝেছিল স্বাভাবিকভাবে এরা ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করবে না, আমাদেরকে অন্য কোনো পদ্ধতি গ্রহণ করতে হবে। পদ্ধতিটা কি? আমাদের পদ্ধতি হচ্ছে তাদের সাথে যুদ্ধে যেতে হবে। যুদ্ধের কোনো বিকল্প নেই, সময় এসে গেছে এখন যুদ্ধ করার। সেই যুদ্ধে তারা এদেশে যখন 1971 সালের 25শে মার্চে তারা ভয়াবহ সেই 25শে মার্চ অন্ধকার রাতে তারা আক্রমণ করেছিল। যুদ্ধে তো যারা যুদ্ধে অংশগ্রহণ করে তাদেরকে মারার নিয়ম, যুদ্ধের কিছু রুটিন আছে, কিন্তু এরা আমাদের সাধারণ মানুষকে, সাধারণ বুদ্ধিজীবী মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, ছাত্র, শিক্ষক, সাংবাদিক সবাইকে হত্যা করেছিল। আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই এবং পৃথিবীতে এই ধরনের ঘটনা না ঘটুক সে বিষয়ে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের এই উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 5 বাংলাদেশের অভ্যুদয়ের সামাজিক প্রেক্ষাপট থেকে পাঠ 6, 7 ও 8 থেকে আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সেখানে আলোচনার বিষয় ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক আর্থসামাজিক বৈষম্য। আমরা বিভিন্ন বৈষম্যের আলোচনা থেকে বিভিন্ন সারণী তুলে ধরলাম। তোমরা অবশ্যই পাঠ্য বই অনুশীলন করে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে, তাহলেই ভালো কাঙ্ক্ষিত ফলাফল আশা করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমরা ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।